জি আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি হিলি টিভির নিয়মিত লাইভ আয়োজনে আমি নাতাশা আমার প্রতি লাইভে একজন বিশেষ অতিথি থাকেন সেটা আপনারা সবাই জানেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই লাইভে জয়েন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সাবেক সহসভাপতি জনাব সালে আহমেদ খসরু স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন? আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং হিলি টিভির যারা দর্শক যারা দেখছেন বা দেখবেন তাদের সকলকেই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা। তো স্যার আমাদের লাইভের যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের লাইভে আসা প্রতি অতিথিকেই বিশেষ কিছু প্রশ্ন করে থাকি সেটা সে যে মানে যে প্রফেশন বিলং করুক সে রাজনৈতিক হোক বা সে কোনো লেখক হোক আর আমরা অলরেডি জেনেছি যে আপনি রাজনীতিবিদের পাশাপাশি একজন লেখক আমরা সেই প্রসঙ্গেও পরে আসব আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে বিগত সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার মূলের প্রধান কারণ কি কি হতে পারে আপনার দৃষ্টিতে? বিগত স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদ দ্য ফ্যাসিস্ট অফ দ্য রেজিম যে এটার 16-17 বছরের যদি আমি পুরো উপাখ্যানটা একটা ফ্রেমে নিয়ে আসি তাকে প্রথমেই ডাকতে হবে ফ্যাসিস্ট। তারপরে সে ফ্যাসিবাদ কায়েম করেছিল বাংলাদেশে। তো একটি সরকার যখন সরকার থেকে অন্য একটা মাত্রায় রূপ ধারণ করে তখন সেটাকে আর সরকার বলা যায় না। বাংলাদেশে মূলত বিগত 16 বছর কোনো সরকার ছিল না, একটি ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদের দাবানলে থাবায় পড়ে বাংলাদেশ বিপর্যস্ত হয়েছে। যেমন আজকে আমি পত্রিকায় দেখলাম একজন বিদগ্ধজন তিনি বলেছেন বাংলাদেশের 2টি কিডনি অচল করে দিয়েছে শেখ হাসিনা। এখন 2টি কিডনি একটি মানুষের প্রাণ, না থাকলে মানুষ বাঁচে না। তো একটি সরকারের বা একটি দেশের যখন 2টি কিডনি অচল হয়ে যায় সেটি তো আর রাষ্ট্র ব্যবস্থা থাকে না বা সরকারও থাকে না। তো সেখান থেকে বোঝা যায় যে এই বিদগ্ধ মানুষগুলা, ইয়েস দ্যাট হ্যাজ বিন সেড বাই দি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমি এই মুহূর্তে আমার নামটা মনে পড়লো। তো ওনার মতো মানুষ যখন এই কথা বলে সেখান থেকে বাংলাদেশের তৎকালীন 16 বছরের যে রেজিমটি ছিল তার চিত্র ফুটে ওঠে। আর এর ব্যর্থতার কারণটি যদি যেটি আপনি প্রশ্ন করতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে ব্যর্থতার কারণটা কি বা এই সরকারের অসফল হওয়ার কারণ কি, সরকার তো সরকার থাকেনি। হ্যাঁ, কারণ সে চাইছিল বাংলাদেশে তার একটা একনায়ক এবং সে থাকবে আর কেউ থাকবে না, যে কারণে অন্যায়, অবিচার, গুম, খুন, হত্যা, মানুষকে কথা বলতে না দেওয়া, এমনকি মিডিয়াতে যদি কেউ কখনো কিছু বলতে চেয়েছে বা বলেছে তারপরেই সে গায়েব হয়ে যাওয়া, গায়েবী মামলা দেওয়া, পরিবারকে অত্যাচার করা, এই সকল আমার কাছে মনে হতো তার এইসব দেখে যে সে আসলে ফলো করছিল অগাস্টো পিনোশে। আপনি যদি অগাস্টো পিনোশের 17 বছরের স্বৈরশাসন ফ্যাসিবাদ আপনি পর্যালোচনা করেন আপনি দেখবেন হাসিনার মধ্যে পিনোশের চিত্র চলে এসেছিল। তো সুতরাং এর ব্যর্থতার কারণ খুঁজতে গেলে সে তো সফল হতে চায়নি, সে চেয়েছিল একক আমি ছাড়া আর কিছু নেই, আমিতে পৃথিবী চলে না, পৃথিবীকে সুন্দর করে চালাতে হলে আমরা হতে হয়। সে আমরা হতে চায়নি, সে আমি হতে চেয়েছিল। এই আমিত্ববাদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তারই ফসল হচ্ছে এই শেখ হাসিনার পলায়ন। ধন্যবাদ স্যার আপনাকে। আমার দর্শক আপনারা দেখলেন আমার প্রথম প্রশ্নের উত্তর স্যার দিয়েছেন। এখন আমি চলে যাব স্যারের কাছে দ্বিতীয় আমার পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে
গণতন্ত্রর যে পুনরুদ্ধার এবার আমরা দেখলাম, তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি কি দায়িত্ব বাস্তবায়ন করলে একটি সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব? দেখুন, গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থা এটা মানচিত্র বাংলাদেশের নয়, পৃথিবীর কোথাও এটা মানুষ মেনে নেয় না, মেনে নেবে না। মানুষের একটা স্বভাবজাত ধর্ম যে আমার কথাটা আমি বলবো, আমার অধিকারটা আমি প্রতিষ্ঠিত করব। তো একটি সরকার তখনই সুন্দর হয়, দেশের জন্য হয়, মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, যখন অধিকাংশ মানুষের মতের এবং তাদের দৃষ্টিভঙ্গিকে সে বাস্তবায়ন করতে পারে। এবং এজন্য বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও নির্বাচন ছাড়া যে সরকারি হয় সেটাই একটি স্বৈরাচার বা একনায়কতন্ত্র। আপনি সভ্যতার দৃষ্টিতে যদি আপনি খুঁজতে থাকেন ইতিহাসের সেই মানে প্রাচীনকাল থেকে আজকে এবং আগামীতেও মানুষের আকাঙ্ক্ষা একটাই, আমার সরকার আমি নির্বাচিত করব, আমার ভোটটি আমি দেব। হ্যাঁ, তো এই আমি দেব এই বিষয়টা এই সরকারকে বুঝতে হবে। এবং সর্বোপরি আমি যেটা মনে করি নাতাশা, যে এই সরকার আসলে অনেকেই বলে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমার মন বলে এটি অন্তর্বর্তীকালীন সরকারও বটে, কিন্তু এটি বিপ্লবী সরকার। এদেশের মানুষ এই সরকারকে প্রথম দিন থেকেই বিপ্লবী সরকার বলছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছে এই সরকার মানুষের পালসটি বুঝতে এখন অক্ষম হয়ে উঠছে। তারা যদি মনে করে যে একটি তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটি একসময় চালু ছিল সেই রকম একটি সরকার, না, সেই রকম সরকার তো না, একটি অনিবার্য কারণে তারা গঠিত হয়েছে। জি, ঠিক না? একটি অনিবার্য কারণে যখন একটি জিনিস গঠিত হয় তখন তাকে বুঝতে হবে আমি কেন এখানে আসলাম, আমি কি কারণে এখানে আসলাম, আমি কাদের জন্য এখানে আসলাম, তারা কারা ছিল। সেই তাদের পালস যদি সরকার বুঝতে ব্যর্থ হয় তাহলে এটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই কোনো শুভ ফল বয়ে আনবে না। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি চাই এই সরকারটি সফল হোক, এই বিপ্লবী সরকারটি মানুষের যে বিপ্লবের পালস সেটি বুঝে আগামী দিনে চলুক। আমি বলছি না যে আগামীকালকে নির্বাচন দিতে হবে, না, এরকম কিছু না। এই সরকার আরও কিছু কাজ করার ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলোকে মানুষের কল্যাণে ব্যয় করে এবং একটি সত্যিকার অর্থে একটা বাংলাদেশের যে স্বাধীনতাটি হয়েছিল মূলত ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, যার ঘোষক ছিলেন দি দেন মেজর জিয়াউর রহমান, সেই পালসটা যদি আমরা না বুঝি এবং সেইখান থেকে আমাদের সরে যাওয়ার কোনো পথ নেই। আমরা যতই বিপ্লব বলি, যতই গণতন্ত্র বলি, যতই নির্বাচন বলি, আন্দোলন বলি, ফ্যাসিবাদ বলি, যাই বলি, আমাদের ৭১-এর যে মূল চেতনা, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটি শোষণহীন সমাজ, সাম্য, এর বাইরে আমরা যেতে পারি না, এর বাইরে যাওয়ার কোনো বিকল্প নেই। এদেশের মানুষ এটাই চায়। এবং সে বিগত, আমি একটু যদি কথা বাড়াই আপনাকে, আপনি জেনে হয়তো খুশি হবেন বা অবাক হবেন, এই বয়সেও আমি বিগত আন্দোলনে আমি গুলি খেয়েছিলাম। আমি প্রাণিত হতাম যখন দেখতাম এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো আমাদেরকে উৎসাহ দিচ্ছিল। আমি ভীষণভাবে উৎসাহিত হতাম আমি যখন দেখতাম জাতিসংঘে অথবা স্টেট ডিপার্টমেন্টে মুশফিকুল ফজল আনসারি কথা বলছেন বাংলাদেশের মানুষের পক্ষে। সেই কথাগুলো আমাকে একটি বিশ্বাস জন্ম দিয়েছিল, এই মানুষটি যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের কথা বলছে এমনি এমনি বলছে না, এবং এই মানুষটি যখন চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আসুক, এই মানুষটির সাথে যখন লক্ষ কোটি মানুষ একই সুরে কথা বলতে শুরু করলো, তখন আমার বিশ্বাস ছিল একদিন ঘুম থেকে উঠে শুনবো হাসিনা পালিয়েছে, এবং তাই হয়েছে। আচ্ছা স্যার, আপনার এই প্রশ্নগুলোর, আপনি প্রশ্নের যে উত্তরের মাঝে আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছি, কিন্তু আমাদের অনুষ্ঠানের কিছু নিয়ম থাকাতে আমরা এত প্রশ্ন করতে পারছি না। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের যে যে স্বাধীনতা, আপনার মানুষ বলছে যে দ্বিতীয় স্বাধীনতা, আপনি যে বললেন 1971 সালের কথা, যে বর্তমান যারা এই মানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে অভ্যুত্থান হলো, এটাকে কি আপনি অভ্যুত্থান বলবেন নাকি স্বাধীনতা বলবেন, নাকি, কারণ কি 1971 সালকে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই অনেকে অস্বীকার করে, মানে তারা ধরে নেয় যে এটা আসলে এটাই হচ্ছে স্বাধীনতা,
মানে বর্তমান 2024 হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করছি যে স্বাধীনতা তো যে কোনো দেশে একবার হয়, তো এটা হতে পারে ভাষাগত কারণে যেটা অভ্যুত্থান বা কোনো বিপ্লব। তো আপনার দৃষ্টিকোণ থেকে এটা কি আপনি স্বাধীনতা বলবেন, নাকি আপনি এটাকে বলবেন মানে কোনো বিপ্লব? দেখুন, আমি প্রথমে বলেছি আপনাকে এটা একটি বিপ্লবী সরকার। জি। হ্যাঁ, তাহলে আমার কথা থেকে আপনি বুঝতে পারছেন এটি একটি বিপ্লব হয়েছিল। জি। আর স্বাধীনতার কথা বলা হয় যে এটি দ্বিতীয় স্বাধীনতা। না, স্বাধীনতা আমরা ওই 71ই পেয়েছি, কিন্তু স্বাধীনতার ফলে যে ফসলটি আমরা ঘরে তুলব, মুক্তি, মানুষের মুক্তি, সেই মুক্তিটি আসেনি। হ্যাঁ, এই বিপ্লবের মাধ্যমে আমি বিশ্বাস করছি যে মানুষের মুক্তি আসবে, কারণ মানুষ চায় তার গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষ চায় তার অর্থনৈতিক মুক্তি, মানুষ চায় বেঁচে থাকার স্বাধীনতা, স্বাধীনভাবে, নিরাপদভাবে। এই নিরাপত্তার বাংলাদেশ আমরা চাই। আমরা চাই সাধারণ মানুষ ঘরে ফিরুক নিশ্চিন্তে, আমরা চাই ব্যবসায়ী ব্যবসাটা করুক নিশ্চিন্তে, আমরা চাই আমাদের প্রশাসনের যেসব কর্তা ব্যক্তিরা আছেন তারা মানুষকে মানুষ মনে করুক। আপনি যদি বিগত 16 বছর আমি দেখি, আমলারা মনে করতো বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলা তাদের কাছে গোলামের মতো। এই আচরণটি আমি চাই নিষিদ্ধ হোক, বন্ধ হোক, কারণ তাদের তলে এই মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা ট্যাক্সের বিনিময়ে তারা হয় বড় বড় কর্মকর্তা। হ্যাঁ, এবং রাজনীতিবিদদের প্রতি আমার একটি বার্তা, এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলি, আপনারা যদি এখনও বুঝতে ভুল করেন যে শুধুমাত্র সরকার পরিবর্তন করে দিয়ে আপনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নেবেন, না। এখনকার মানুষ, এখনকার তরুণ সমাজ, এখনকার আমার মতো 60 তরুণ যারা, তারা চায় একটি আধুনিক, সহনশীল, সুসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এর বাইরে যদি আপনারা কেউ যেতে চান, কেউ যদি আবার এসে মনে করেন যে আবার কেউ দীর্ঘদিন থেকে যাবেন, এদেশের মানুষ গ্রহণ করবে না। এবং আমি বিশ্বাস করি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান, তিনি মানুষের পালসটি বুঝতে পেরেছেন। আপনি চিন্তা করে দেখেন, আমি একটু কথা বলি প্লিজ, চিন্তা করে দেখেন যে তিনি মোটর শোভাযাত্রা বন্ধ করেছেন, তিনি তার জন্মদিন পালন বন্ধ করেছেন, তিনি যেখানেই অনিয়ম দেখছেন দলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করছেন, নো ম্যাটার হু ইজ অ্যান্ড হোয়াট। এটি কিন্তু একটি মেসেজ টু দি পিপল, দিস বিএনপি বিলংস টু দি পিপল, বিএনপি ডাজন্ট বিলং টু দি হিজ ওন অ্যাক্টিভিস্ট অনলি। এটা যদি কেউ না বুঝে, বুঝতে ভুল করে, ভুল করবে। আর আমি চাই ভুল হোক না, শুদ্ধ হোক, আমরা শুদ্ধ পরিশুদ্ধ একটি বাংলাদেশ চাই। স্যার, আরেকটা প্রশ্ন, আপনি একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি একজন লেখক, তো আপনার প্রকাশিত এবং অপ্রকাশিত এবং এটাকে কি বলে, প্রকাশিত গ্রন্থের কথা বলছেন আপনি তো? আমার ইতিমধ্যে 4টি কবিতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার বই বেরিয়েছে। আমার প্রথম কবিতা গ্রন্থের নাম হচ্ছে ফুটেছে সন্ধ্যা মালতী। আপনি শুনে খুশি হবেন, আমাকে সিলেটের যদি কোনো সাহিত্য অঙ্গনে আমি কোনো আলোচনায় যাই বা কবিতা পাঠ করতে যাই, তখন তারা আমাকে বলে ফুটেছে সন্ধ্যা মালতীর কবি। আমার মনে হয় এই জীবনে আমি রাজনীতি করে কি পেয়েছি জানি না, নেতাকর্মীদের ভালোবাসা পেয়েছি, কিন্তু যখন কেউ আমাকে বলে ফুটেছে সন্ধ্যা মালতীর কবি, এর চেয়ে বড় অর্জন আমার আর কিছু নেই। ধন্যবাদ আপনাকে স্যার। আপনি কিছু বই কিন্তু কারেকশনও করেছেন, আমরা লাইভে আসার আগে কিন্তু এইটার বিষয়ে কিন্তু কথা হয়েছে, একটু যদি দর্শকদের বলতেন। কোন বইগুলোর কথা? মানে কিছু বই আপনি কারেকশন করেছেন। কারেকশন না, আমি কালেকশন করি, আমি বলেছি অনেক বই আছে। দেখুন, বইয়ের কথা বলতে গেলে আপনাদের প্রোগ্রামটা আরো দীর্ঘ হবে, পড়ার কোনো বিকল্প নেই। আমি যখন ক্লাস 7-এর ছাত্র, তখন আমার বাবা আমার হাতে তুলে দিয়েছিলেন মর্নিং নিউজ, ইত্তেফাক, দেবদাস, যখন পুলিশ ছিলাম, যখন নায়ক ছিলাম। তো তখন আমার বাবা বুঝেছিলেন যে মানুষ হতে হলে পড়তে হবে, পড়লেই জানা যায়, জানলেই আপনার সাথে দুটি কথা বলা যায়। এই যে আপনার সাথে কথা বলছি, পড়া থেকে। আমি যদি না পড়তাম, আমি পিনোশে জানতাম না। আমি যদি পিনোশে না জানতাম, হাসিনা আর পিনোশে যে সমার্থক, এই কথাটি বলতে পারতাম না। এই জন্যই পড়তে হবে। আমি শুধু ছোট্ট একটা বিষয় দিয়ে তো বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনাকে বলতে হলে, আপনাকে বুঝতে হলে, আপনাকে নিজে যদি আপনার দেশকে ধারণ করতে চান, আপনার মনের মধ্যে যদি গণতন্ত্র আপনার যদি আরাধ্য হয়, আপনি গণতান্ত্রিক নেতাদের জীবন চরিত জানতে হবে। আমি আজকে মৌলানা ভাসানীর সম্ভবত জন্মবার্ষিকী, তো ভাসানীকে না জেনে
হয় কি কোনো কথা? শহীদ জিয়া না জেনে বাংলাদেশের গণতন্ত্র হবে না, হোসেন শহীদ সোহরাওয়ার্দী না জেনে হবে না, শেরে বাংলা না জেনে হবে না। শেরে বাংলার একটি কথা বলে আমরা শেষ করি, না হয় যদি আপনার সময় আরো থাকে কথা বলবো। না, আমি আরো আমার কিছু আচ্ছা, দুটো আমি একটা কথা বলি। শেরে বাংলা বলতেন যে কলকাতায় যখন তার বিরুদ্ধে সমালোচনা হতো তখন তিনি বলতেন, আমি তাহলে এখনো ঠিক পথেই আছি, কারণ ওরা যখন আমার সমালোচনা করে বুঝতে হবে আমি সঠিক পথে আছি, আর ওরা যখন আমার প্রশংসা করে তখন বুঝতে হবে আমি ভুল পথে এগোচ্ছি। এই যে চিন্তা, এই যে মননশীলতা, এই যে ভাবনা, এই ভাবনাটার ক্যানভাসটা যদি আপনি বড় করতে চান তাহলে আপনাকে পড়তে হবে। জি, অবশ্যই স্যার। আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে আহত এবং নিহত হয়েছেন। সে সকল শহীদ পরিবারের জন্য এবং আহত ছাত্রদের জন্য, ছাত্রদের পরিবারের জন্য বিএনপি যদি নির্বাচিত সরকার হিসেবে কখনো আসে তাহলে কি কি পদক্ষেপ নেবে? ধরেন আমি তো একদম সিলেট নগরের একদম ছোট্ট এক বিএনপি কর্মী। এত বড় প্রশ্নের উত্তর, মানে বিএনপি কি পলিসি নির্ধারণ করতে পারবে বা করছে এর খবর হয়তো অতটা আমি জানি না, কিন্তু একটি কথা আছে যে সকালে সূর্যটা দেখলে বোঝা যায় আজকের দিনটি কেমন যাবে। হ্যাঁ, আমি যখন দেখি আমার নেতা তিনি সকল নিহত পরিবারের খোঁজ নিচ্ছেন, আহত পরিবারদের সহযোগিতা করছেন, তখন এইটুকু বিশ্বাস আমার জন্ম নেয় যে যখন সরকারের পরিচালনার দায়িত্ব নেবে বিএনপি, তখন এই কাজগুলো আরও গ্রথিত করে সুন্দর করে করতে পারবেন। এবং একটি কথা বলি, অনেকেই বলে রাষ্ট্র ক্ষমতা, আসলে রাষ্ট্র পরিচালনা। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো যখন বুঝতে শিখবে এটি ক্ষমতা নয়, এটি পরিচালনা। আমি কেবলমাত্র একজন পরিচালক নিযুক্ত হয়েছি একটি নির্দিষ্ট সময়ের জন্য, এবং সেই সময়টি পার হলে পরে আরেকজন পরিচালক চলে আসতে পারে যদি আমার কাজগুলো ভালো না থাকে। এই অনুধাবনগুলা রাজনীতিবিদদেরকে আরও শানিত করুক, আমি প্রত্যাশা করি। তো দর্শক, অনেকক্ষণ আমরা স্যারের সাথে কথা বললাম। আপনারা দেখলেন আমরা অনেক প্রশ্ন করলাম এবং আমরা লাইভের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো যারা দেখছেন দূর দূরান্ত থেকে তাদেরকে বলবো আমাদের সাথে থাকবেন আপনারা। আমার শেষ প্রশ্ন স্যারের কাছে যে বিগত সরকারের আমলে তো অনেকেই রাজপথে থেকেছে আপনাদের দল থেকে, আপনিও মানে অনেক সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের দিনগুলির কিছু যদি আমাদের দর্শকদের বলতেন। এটার উত্তরটা আমার কাছে আসলে আমাকে আবেগ আপ্লুত করে ফেলে। আমি নিজেকে কখনোই দাবি করি না যে আমি সেই সকল শহীদদের মতো কাজ করেছি, সেই সকল পঙ্গু আমার জাতীয়তাবাদী ঘরানার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আমার সন্তানতুল্য ভাইদের মতো আমি কাজ করেছি। আমি স্লোগান দিতাম, সিলেটের ভাইরা আমাকে কেউ কেউ স্লোগান মাস্টার বলে। হ্যাঁ, এই বয়সে যে যখন তরুণরা বলে স্লোগান মাস্টার, তখন আমাকে উৎসাহিত করতো যে না, আমি তাদের মতো লড়তে পারবো। আমি তাদের মতো লড়তে পারিনি। তারা কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে বলতে গেলে আমার টিপুর কথা মনে হয়, আমার মিজানের কথা মনে হয়। গুলি খেয়েছে, সমস্ত পিঠ তার ঝাঁঝরা হয়ে গেছে। পরের দিন আমাদের মশাল মিছিলে দেখি মিজান হাজির। আমি বললাম, মিজান তুই কি করলি? তোর গায়ে পিঠে গুলি। ভাই, মশাল মিছিল আসতে হবে, চলে এসছে। বলুন তো দেখি, এই ত্যাগের মূল্য আপনি কিভাবে দিবেন? সেই লড়াইয়ের সাথে আমার লড়াই কিভাবে আপনি তুলনা করবেন? আমি গুলি খেয়েছি, এইটুকু মনে পড়ে যেদিন গুলি খেলাম সেদিন যে উঁচু ওয়ালটা আমি পার হলাম, রক্তাক্ত রক্ত ঝরছে, এই অবস্থায় আমার সাথে আমার খালেদ নামে আরেকজন বিএনপি কর্মী ছিলেন। সে আমার চেয়ে একটু মোটা টাইপের থাকায় আমি তাকে বলেছি, ওয়ালটাকে তুমি ক্রস করে যাও আগে। হ্যাঁ, তারপরে তাকে ক্রস করে আমি যে ওয়ালটা জাম করলাম, বিশ্বাস করুন নাতাশা, আজকে তার চেয়ে অর্ধেক উঁচু ওয়াল আমি পারবো না। সেই শক্তিটা আমি কোথায় পেয়েছিলাম? সেটি বোধ সম্ভবত যে একটি আকাঙ্ক্ষা, আমাকে জিততেই হবে, আমাকে হাসিনাকে হারাতেই হবে, হাসিনাকে বিদায় করতেই হবে, এই যে স্পৃহা, এই স্পৃহা আমাকে সেটি করতে সাহস দিয়েছিল, আমাকে যোগ্য করে তুলেছিল। এরকম লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে হাসিনার পলায়ন, এই ফ্যাসিস্টকে চিরবিদায় করতে হবে। এই ফ্যাসিবাদকে যদি আমরা চিরবিদায় করতে পারি, একটি সুন্দর সবুজ বাংলাদেশ আমরা পাবো।
ধন্যবাদ স্যার, আপনার কথা শুনে আমি প্রায় মানে আমিও আবেগে আপ্লুত হয়ে গেছি, মানে আমার মনে হচ্ছিল আমি সরাসরি সামনে দেখছি। তো দর্শক যারা আছেন তাদের আমি সিরিয়াসলি কথা বলতে পারছি না, আমি কথা কিভাবে শেষ করব, আপনাদের কাছ থেকে বিদায় নিব সেটাও পারছি না। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর নাতাশা, একটি কথা বলে আমি যদি বিদায় নেই, বিদায়টা যেহেতু আমি জানি না বিদায়ের কোনো কথা আমার ছিল কিনা, তবুও আমি কথাটা কেড়ে নিলাম। জি, মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিম, শহীদ ওয়াসিমের নাম অনেকেই নেয় না। জি, ছাত্রদল করত, এটি কি তার অপরাধ? শুধুমাত্র কি আমার ছাত্র সন্তানেরা এই আন্দোলন করেছে? না, বিএনপি 17 তো বছরের আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। জি, জি। সুতরাং সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি এবং সকলকে সেদিকে খেয়াল রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। তো দর্শক বন্ধুরা যারা দেখছেন দূর দূরান্ত থেকে, আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ।